দেখা যাচ্ছে, শুধু ওকে দেখা দিলেই হবে, নাহলে আরেকটু দূর থেকে করো। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। যখন জেনারেল এক্সামিনেশন শুরু করবো আমরা 24 পয়েন্টস বলি, ঠিক আছে? এ বি সি ডি এভাবে শুরু করবো। তাহলে অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, বডি বিল্ডের সাথে নিউট্রিশন একসাথে মনে রাখতে হবে। অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড এন্ড নিউট্রিশন, কোঅপারেশন, ডেকিউবিটাস, তারপরে অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস, এত কিছু সবকিছু একবারে করে যাওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ, যতটুকু সম্ভব হয়। এখন ফার্স্টে প্রথমে জেনারেল এক্সামিনেশন শুরু করার আগে যখন আমরা পেশেন্টের বেড সাইডে যাব, পেশেন্টের রাইট সাইডে থাকতে হবে, পেশেন্টের রাইট সাইডে, ঠিক আছে? দূর থেকে আগে একটা ওভারঅল পেশেন্ট সম্পর্কে ইমপ্রেশন নেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে পেশেন্টের অ্যাপিয়ারেন্স। বডি বিল্ড, নিউট্রিশন, এটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া হবে, ঠিক আছে? ডেকিউবিটাস, এগুলোর জন্য আলাদা কিছু লাগবে না। এরপরে আমরা এক্সামিনেশন যখন শুরু করব, আমাদের এক্সামিনেশন একটা পয়েন্ট আছে হেয়ার ডিস্ট্রিবিউশন, হ্যাঁ? এই জন্য আমরা হেড থেকেই শুরু করবো। এভাবে করে আমি একবার একটু দেখে নিব, হ্যাঁ, এখানে কোনো জায়গায় অ্যালোপেশিয়া আছে কিনা, কোনো বনি প্রমিনেন্স, কোনো কিছু আমার কাছে অ্যাবনর্মালিটি মনে হয় কিনা, ঠিক আছে? এখানে কোনো সোয়েলিং, অ্যাবনর্মাল কোনো সোয়েলিং আছে কিনা সেটা বোঝার চেষ্টা করবো। তারপর এভাবে টেম্পারেচারটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা এভাবে ফোরহেডে টেম্পারেচার একটু দেখি। কিন্তু আইডিয়ালি একটা থার্মোমিটার তোমাকে জেনারেল এক্সামিনেশনের শুরুতে এক্সিলাতে দিয়ে নিতে হবে, ঠিক আছে? যদি পেশেন্টের পার্সোনাল হয়, ওরাল ক্যাভিটিতে দিলে ভালো রিপ্রেজেন্টেশন, ভালো বোঝা যায়, কিন্তু এক্সিলাতে দিই আমরা, প্র্যাকটিসটা এখানে এভাবে করা হয়। তারপরে একটু চশমাটা পরাবে। আমার হাতের দিকে তাকান, এখন কি দেখছি? আমার হাতের দিকে তাকান, এভাবে বলে এটা জন্ডিস বোঝার চেষ্টা করছি। এভাবে কি হচ্ছে, ওর স্ক্লেরাটা ভিজিবল হচ্ছে। এই যে হাতের দিকে তাকান, যদি না বলতাম, এভাবে যদি থাকতো তাহলে এরকম বোঝা যেত। আমি যদি বলি আমার হাতের দিকে তাকান, তখন স্ক্লেরাটা অনেকখানি ভিজিবল হলো, তখন আমার বুঝতে সুবিধা হবে। তো বলবো কি, ছাদের দিকে তাকান, ছাদের দিকে তাকান, এটা বললাম, এটা কি বুঝলাম? অ্যানিমিয়া বুঝলাম, হ্যাঁ। মিউকোজাটা কি করে, এখানে লোয়ার প্যালপেবরাল কনজাংটিভা এক্সপোজড হলো, তাহলে আমরা এখানে কালারটা দেখলাম। আবার দেখো, ছাদের দিকে তাকান, ছাদের দিকে তাকান, হ্যাঁ, এরকম বললাম। তারপরে এখানে দেখবো যে কানটা একটু খেয়াল করবো, এটাও আমি টর্চ লাইট দিয়ে একটু দেখবো, হ্যাঁ, এখানে কোনো অরাল ডিসচার্জ আছে কিনা। কি হতে পারে? সিএসওএম, ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া, এগুলো থাকলে এখানে কোন ডিসচার্জ থাকতে পারে, হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করব। তারপরে মাস্কটা একটু নামাবে, এভাবে ন্যাসাল ক্যাভিটি মানে নোজটাও একটু দেখতে হবে, এভাবে করে দেখতে হবে যে এখানে কোনো ব্লিডিং পয়েন্ট বা কোনো অ্যাবনর্মালিটি আমার চোখে পড়ে কিনা। একটু হা করেন, হা করেন বলে ওরাল ক্যাভিটিটা ভালো করে ইন্সপেক্ট করতে হবে। এখানে কোনো ওরাল আনসার আছে কিনা, জিহ্বা বের করেন। এখানে টাংটা সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো, টাঙের কালার দেখবো। জিহ্বাটা তালুর সাথে ঠেকান। যদি পেশেন্ট না পারে, বুঝতে না পারে, তখন পেশেন্টকে করে দেখাতে হবে, তুমি নিজে করে দেখাবে, ঠিক আছে? তারপরে আমি মাস্কটা করে ফেলেন। এবারে নেকের মধ্যে কি কি জিনিস দেখা যাবে সেটা সম্পর্কে একটা আইডিয়া করব। ঢোক গিলেন, থাইরয়েড গ্ল্যান্ডটা বসিয়ে দেখার নিয়ম। ঢোক গিলেন আরেকবার, থাইরয়েড গ্ল্যান্ডটা সম্পর্কে একটা আইডিয়া করলাম, ঠিক আছে? এখানে এই অবস্থায়, শোয়ানো অবস্থাতে নেকে নেক ভেইন কোনটা এঙ্গর্জ আছে কিনা একটু খেয়াল করব। তাহলে তোমার মাথায় থাকবে যে নেকে কয়টা জিনিস দেখতে হবে: থাইরয়েড গ্ল্যান্ড, জেবিপি, আর লিম্ফ নোডস। লিম্ফ নোডস বা সার্ভাইকাল লিম্ফ নোডটা আমরা বসানোর পরে দেখি, ঠিক আছে? শোয়ানো অবস্থায় দেখি না। তারপরে টাঙের মধ্যে আমরা যেরকম ডিহাইড্রেশন দেখেছিলাম, এখানে ক্লাভিকেলের একটু নিচে এরকম লুজ স্কিনটা ধরে এরকম পিঞ্চ করে আমি দেখার চেষ্টা করবো যে এখানে ডিহাইড্রেশন আছে কিনা। একটা স্কিন পিঞ্চ করার সময় খেয়াল করতে হবে, আমি যদি অল্প একটু স্কিন এরকম করে পিঞ্চ করি তাহলে কিন্তু পেশেন্ট ব্যথা পাবে। আমি যখন স্কিন পিঞ্চ করব, ওয়াইডলি এভাবে পুরো স্কিন থিকনেসটা ধরে তারপরে ছেড়ে দিতে হবে। নর্মালি কি হয়, এটা স্কিন টার্জার দেখি আমরা। নর্মালি স্কিন পিঞ্চ গোস
ব্যাক ইনস্ট্যান্টলি, নর্মালি সাথে সাথে চলে যায় স্কিন পিঞ্চ করলে, কিন্তু যদি পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে তখন স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। ঠিক আছে, তাহলে আমি এটা অনেক জায়গাতেই দেখতে পারি, লুজ বা ল্যাক স্কিন যেখানে আছে সেখানে দেখলে সুবিধা হয়। ক্লাভিকুলের উপরে বলে যে বয়স হয়ে গেলে গলার মধ্যে আমাদের চামড়াগুলো এমনি একটু লুজ হয়ে যায়, সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয়ে যায়, সেই জন্য ওখানে ভালো বোঝা যায় না। এই জন্য বলে যে ক্লাভিকুলের নিচে এরকম জায়গাতে স্কিনটা ধরে এরকম ছেড়ে দিতে হয়। এক্সপোজ করা থাকলে ভালো করে দেখা যাবে। ওভারঅল জেনারেল এক্সামিনেশনের সময় কিন্তু মেল পেশেন্ট হলে আপার পার্টের ক্লোদিংটা রিমুভ করে নেওয়া ভালো, তাহলে ওভারঅল তোমার স্কিনের কমপ্লেকশন তো না, স্কিন কন্ডিশন, তারপর হেয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। যেমন তুমি একটা পেশেন্ট দেখতে নিলে, যদি তার অ্যাডিকুয়েট এক্সপোজার না হয়, যদি পেশেন্টের গাইনোকোমেনশিয়া থাকে মিস করে যাবে, যদি রিডিউস বডি হেয়ার ডিস্ট্রিবিউশন হয় সেগুলো মিস করে যাব। এখন আমাদের এখানে যেগুলো সমস্যা হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে এসে হ্যান্ডে চলে আসলাম। হ্যান্ডে কি কি জিনিস দেখতে হবে? হ্যান্ডে আমি এভাবে করে আগে পালস এক্সামিন করব। রিস্টের দিকে তাকাতে হবে যে পালস রেটটা কত, এটা সম্পর্কে আইডিয়া করার জন্য পালস রেটটা দেখে নিতে হবে। কতক্ষণ দেখবো? আইডিয়ালি 1 মিনিট দেখার কথা, যদি রেগুলার থাকে 15 সেকেন্ড দিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো। ঠিক আছে, তারপরে আমি এই পালস ধরে থাকা অবস্থাতে ওর অ্যাবডোমেনের দিকে তাকিয়ে রেসপিরেটরি রেটটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। রেসপিরেটরি রেট পুরো 30 সেকেন্ড, হাফ মিনিট আমরা কাউন্ট করি। কাউন্ট করার পরে সেটাকে আমরা বলবো কত ব্রেথস পার মিনিট, যত ব্রেথ পাওয়া যাবে সেটা সম্পর্কে আইডিয়া করবো। তারপরে আমি এভাবে দুইটা হ্যান্ড একসাথে নিলাম। দুইটা হ্যান্ড এভাবে নিয়ে আমি আগে এভাবে করে ল্যাটারাল সাইড থেকে ইন্সপেক্ট করব। ল্যাটারাল সাইড থেকে ইন্সপেক্ট করে কি দেখবো? ওভারঅল আগে আমি নেইলটা দেখে নিয়েছি, নেইলের কালার চেঞ্জ আছে কিনা, কোনো জয়েন্টে কোনো ডিফর্মিটি আছে কিনা, হ্যান্ডে কোনো মাসল ওয়াশিং আছে কিনা। তারপর আমি ক্লাবিং এর জন্য আলাদা করে একটু এক্সামিন করবো। কি করবো? প্রথমে আমি ল্যাটারাল সাইড থেকে দেখেছি, এখন আমি দেখবো, দেখা যাচ্ছে ঠিক মতো? এখন আমি দেখবো নেইল বেডে ফ্লাকচুয়েশন টেস্ট। এটা কিভাবে করি? আমি আমার থাম্বের উপরে এই ফিঙ্গারটাকে এভাবে করে রেখে আমার দুটো মিডল ফিঙ্গার দিয়ে এটাকে ফিক্স করি, আর ইন্ডেক্স দিয়ে এভাবে ফিল করি। একটা ইন্ডেক্স যখন প্রেস করবে আরেকটা ইন্ডেক্স ফিল করবে, এভাবে করে দেখতে হয়। ঠিক আছে, এভাবে দেখলাম। আবার যদি মনে হয় তাহলে এভাবে এরকম করেও দেখতে পারি। তারপরে যদি পেশেন্টের মনে হয় যে তার ক্লাবিং থাকতে পারে, তখন পেশেন্টের দুইটা থাম্বকে এভাবে করে এক মিড লাইনে লাগাতে বলবো। দেখো একটা গ্যাপ দেখা যাচ্ছে, তার মানে এটা নর্মাল। যদি এই কোনো গ্যাপটা না থাকতো তখন বলতাম যে পেশেন্ট হ্যাজ গট ক্লাবিং। এটাকে কি বলে? শ্যামরথ উইন্ডো টেস্ট। তাহলে ক্লাবিং এর জন্য আমরা তিনটা জিনিস করি। একটা হচ্ছে ইন্সপেক্ট করি ফ্রম ল্যাটারাল সাইড, আরেকটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট করি, আরেকটা হচ্ছে উইন্ডো টেস্ট করি। ঠিক আছে, ফ্লাকচুয়েশন টেস্টে মানে যদি হয় ক্লাবিং বলে এটা হচ্ছে থিওরিটিক্যালি শেখানো। এই জায়গাটা একটু বলে যে স্পঞ্জি হয়ে যাবে। এখানে নর্মালি যে অ্যাঙ্গেলটা থাকে নেইল বেড আর নেইল বেজের মাঝখানে, সেটা লস্ট হয়ে যাবে। এভাবে করে দেখা, এই জায়গাটা এখানে দেখতে হবে। ঠিক আছে, এভাবে করে দেখতে হবে, তাহলে হচ্ছে আমি এই জিনিসগুলো হ্যান্ডের এই জিনিসগুলো দেখা হয়ে যাবে। তারপরে কি দেখতে হবে? এখানে চলে আসো অ্যাবডোমেনে। যদি মনে রাখতে হবে যে ওভারঅল সব যে কোনো একটা পেশেন্টের যে অ্যাবনর্মালিটি থাকবে সেটা আইডেন্টিফাই করাটাই আমার জেনারেল এক্সামিনেশনের এইম। ঠিক আছে, সেই জন্য অনেক পেশেন্টের অনেক রকম ফাইন্ডিং থাকতে পারে। ওর অ্যাবডোমেন নর্মাল, কোন একটা পেশেন্টের অ্যাবডোমেন ডিসটেনশন থাকতে পারে, কি কি থাকতে পারে এগুলো তোমার মাথায় থাকতে হবে। তারপরে ওভারঅল আমি এটা দেখা হয়ে গেলে তখন আমি এখানে এভাবে করে ইনগুইনাল লিগামেন্ট বরাবর ইনগুইনাল লিম্ফ নোড শোয়ানো অবস্থাতে এক্সামিন করে ফেলতে হবে। ইনগুইনাল লিম্ফ নোড দুইটা গ্রুপে থাকে, দুই পাশে এরকম ভাবে হরাইজন্টাল গ্রুপ থাকে এবং টি শেপে থাকে। এভাবে হরাইজন্টালি একটা গ্রুপ থাকে, এভাবে ভার্টিক্যালি একটা গ্রুপ থাকে। ইনগুইনাল লিগামেন্ট বরাবর যে গ্রুপে থাকে সেটা হচ্ছে হরাইজন্টাল গ্রুপ, আর মিড ইনগুইনাল পয়েন্টের কাছাকাছি এভাবে একটা ভার্টিক্যাল গ্রুপ থাকে। এটাকে আমাদেরকে এভাবে করে একবারে দেখে ফেলতে হবে। ঠিক আছে, এখন দেখাচ্ছি না, দেখা যাবেও না। ইংল্যান্ড লিম্ফ নোড শোয়ানো অবস্থাতে দেখে ফেলতে হবে।
ঠিক আছে? তারপরে আমি পায়ে চলে আসলাম। এখানে কি দেখতে হবে? ইডিমা দেখতে হবে। ইডিমা কোথায় দেখে? মিডিয়াল ম্যানুয়ালাস থেকে একটু মোজাটা নামিয়ে রাখলাম। পাশে চেক করলেন স্যার? আচ্ছা, এখানে মিডিয়াল ম্যানুয়ালাস থেকে দেখো, আমরা ইডিমা যে এখানেই দেখতে হবে এমন না, বইয়ে বলা আছে অ্যারাউন্ড দ্য মিডিয়াল ম্যানুয়ালাস, অ্যারাউন্ড দ্য মিডিয়াল ম্যানুয়ালাস এটা দেখতে হয়। কিন্তু আমরা কিরকম জায়গায় দেখি, এখান থেকে একটু উপরে এভাবে করে ধরি। যখন আমি পেশেন্টের এখানে প্রেস করে ধরবো, পেশেন্টের ফেসের দিকে তাকাতে হবে। পেশেন্টের ফেসের দিকে কেন তাকাবো? এখানে ব্যথা থাকতে পারে, যে কোনো পেইনফুল কন্ডিশন থাকতে পারে, পেশেন্টের অসুবিধা হতে পারে। কোনো অসুবিধা হচ্ছে কিনা বোঝার চেষ্টা করবো। কতক্ষণ এখানে ধরে থাকবো? অ্যাটলিস্ট 15 to 20 সেকেন্ড ধরে থাকতে হবে। ধরে থাকার পর ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যদি এখানে কোনো ডিপ্রেশন থাকতো, তখন বলতাম যে ইডিমা প্রেজেন্ট। ইডিমা প্রেজেন্ট, ঠিক আছে? ইডিমা নর্মালি পিটিং ইডিমা হয়। অনেক সময় পাটা ফোলা মনে হবে, কিন্তু চাপ দিলে বসে যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলি নন পিটিং ইডিমা। ঠিক আছে? এখানে পায়ে সব জায়গাতে, পুরো বডিতেই মনে রাখতে হবে যে স্কিন খেয়াল করতে হবে। স্কিনে অনেক রকম মেশিন থাকতে পারে, পেটেচিয়াল র্যাশ থাকতে পারে, বা পিরিয়ড স্পট থাকতে পারে, যে কোনো স্কিন কন্ডিশন গুলো আমরা, যেগুলো কমন স্কিন কন্ডিশন আছে, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে ওভারঅল বডিতে, সেগুলো সবকিছু মাথায় রাখতে হবে। ফিটের মধ্যে আলাদা করে খুব দেখার কিছু নাই। নেল, টো নেল গুলো দেখতে হবে। টো নেলের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে, লিউকোনাকিয়া, কলোনাকিয়া সবই হতে পারে। তারপরে পায়ের পাতাতে দেখতে হবে কোনো অসুবিধা আছে কিনা। আলসার থাকতে পারে। কালার, ওভারঅল স্কিন কালারটা কিরকম দেখতে হবে, তাহলে অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস এগুলো সম্পর্কে আইডিয়া হবে। ঠিক আছে, শুয়ে পড়েন। শোয়ানো অবস্থায় জিনিসগুলো দেখা হয়ে গেলে আমরা কি করবো? পেশেন্টটাকে একটু কাট করাবো। কোন দিকে কাট করাবো? বাম দিকে। বাম দিকে কাট করে এখানে কি দেখতে হবে? স্পাইন দেখতে হবে। স্পাইনটা ভালো করে এরকম করে প্যালপেট করে দেখতে হবে যে স্পাইনে কি কি দেখতে পারি। স্পাইনে কোনো ডিফর্মিটি আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, কোনো গিববাস আছে কিনা, মানে কোনো অ্যাঙ্গুলেশন আছে কিনা। এখন স্পাইনের মধ্যে যদি কোনো স্মুথ কার্ভেচারের প্রবলেম থাকে, যেমন কেউ যদি ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যায়, সেটাকে কি বলে? কাইফোসিস। যদি ল্যাটারাল দিকে বেন্ডিং হয়ে যায়, সেটাকে বলে স্কোলিওসিস। স্কোলিওসিস যদি পেছনের দিকে বেন্ড হয়ে যায়, সেটাকে লর্ডোসিস বলে। আর যদি এরকম আমি স্পাইনটাকে প্যালপেট করতে যে একটা জায়গায় একটা প্রমিনেন্ট একটা কিছু তোমার কাছে অ্যাঙ্গুলেশন মনে হচ্ছে, সেটাকে বলে হচ্ছে গিববাস। ঠিক আছে? গিববাস এটা কিসে পাওয়া যায়? পটস ডিজিজ বা ভার্টিব্রাল টিবিতে পাওয়া যাবে। টিউবারকুলোসিস অফ দ্য স্পাইনে এটা পাওয়া যাবে। গিববাস বলে এটাকে। ঠিক আছে? অ্যাঙ্গুলার ডিফর্মিটি ইন দ্য স্পাইন। স্পাইন মানে ভার্টিব্রাল কলাম বলতে হবে অ্যাকচুয়ালি কথাটা। এটা তাহলে দেখা হয়ে গেলে, তারপর এখানে লোয়ার পার্টে যে এরকম জায়গাতে যে দেখতে হয় হচ্ছে স্যাক্রাল ইডিমা। তাদের দেখতে হবে যারা হচ্ছে বেড রিডেন পেশেন্ট, স্যাক্রাল ইডিমা দেখতে হবে। ঠিক আছে? ঠিক আছে, এবার সোজা হয়ে শোন। এরপরে কি করতে হবে? পেশেন্টকে উঠিয়ে বসাতে হবে। বসানোর আগে, ঠিক আছে, বসানোর আগে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ভাবে আমরা কি দেখবো? এখানে নেক বেন। নেক বেনের মধ্যে জেবিপি এক্সামিন করে দেখতে হবে। জেবিপির জন্য আমাদের স্কেল লাগবে 2টা, বা 2টা পেন লাগবে। ঠিক আছে? পেশেন্টকে উঠিয়ে বসানোর আগে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নেক ভেইন এনগর্জ থাকে, তখন মেজারমেন্ট নেবে। যদি নেক ভেইন এনগর্জ না থাকে, তুমি পজিশনিং করে পেশেন্টের নেকের দিকে তাকালেই হবে। যেহেতু কোনো নেক ভেইন এনগর্জ না, আমি মেজারমেন্ট নিচ্ছি না, তুমি এভাবে বলবে। আর যদি এনগর্জ থাকতো, তখন কিভাবে মেজারমেন্ট নিতে হবে? যেটা আপার লিমিট অফ ভেনাস ডিস্টেনশন, সেখান থেকে একটা স্কেল এভাবে ধরতে হবে বা কলম ধরতে হবে। আর এখানে একটা স্কেল লাগবে। এখানে কিন্তু কলম দিলে হবে না, এখানে স্কেল রাখতে হবে, ছোট স্কেল রাখতে হবে। ছোট স্কেল কোথায় ধরবো? এখানে স্টার্নাল অ্যাঙ্গেলে ধরতে হবে। স্টার্নাল অ্যাঙ্গেলে ধরে এখানে যেটা ভার্টিক্যাল হাইট হবে, নিচ থেকে যেটা হাইট হবে, ভার্টিক্যাল হাইট হবে, সেটা হচ্ছে তার জেবিপি, জুগুলার ভেনাস প্রেসার। এটা নর্মালি 4 সেন্টিমিটারের নিচে থাকে। যদি 4 সেন্টিমিটারের উপরে হয়, তখন এটাকে ধরতে হবে যে জেবিপি ইজ রেজড। জেবিপি ইজ রেজড যদি 4 সেন্টিমিটারের উপরে থাকে, তখন বলতে হবে জেবিপি ইজ রেজড। কেন জেবিপি রেজড হতে পারে?
কোনো কারণে যদি রাইট হার্টের প্রেশার বেশি হয়ে যায়, কেন বেশি হতে পারে? একটা হতে পারে যে ওখানে কোনো ভালভুলার অ্যাবনরমালিটি থাকতে পারে, যেমন ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ট্রাইকাসপিড স্টেনোসিস। তারপরে রাইট হার্ট ফেলিওর যদি হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বলবে কথাটা, ফার্স্টে বলবে রাইট হার্ট ফেলিওর, দরজাটা লক করে নাও, দরজাটা খুললে দরজাটা লক করে নাও, দরজা খুললে তোমার গায়ে এসে লাগবে। রাইট হার্ট ফেলিয়ার, রাইট হার্ট ফেলিয়ার হলে জেবিপিটা রেইজড হয়। আর এর ভিতরে কি কি কজ বলা যায়, যেমন ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ট্রাইকাসপিড স্টেনোসিস, ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ফ্লুইড ওভারলোড ডিউ টু এনি কজ, এগুলো সবগুলোতেই জেবিপি রেইজড হবে আর এবং পালসেটাইল হবে। আর নন পালসেটাইল রেইজড জেবিপি কেন হতে পারে? যদি সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হয়, তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন তাহলে নন পালসেটাইল রেইজড জেবিপি হবে, আর বাকিগুলোতে পালসেটাইল রেইজড জেবিপি হবে। ঠিক আছে, এইটুকু দেখা হয়ে গেলে পেশেন্টকে উঠিয়ে বসাতে হবে। উঠে বসেন, বসানোর পরে না এখানে বসেন, এই চেয়ারের উপরে বসেন, এইদিকে এখানে বসানোর পরে কি কি দেখবো? বসানোর পরে দেখতে হবে হচ্ছে লিম্ফ নোডস। লিম্ফ নোড কিভাবে দেখতে হবে? ঠিক আছে, মাস পড়া উচিত। সার্ভাইকাল লিম্ফ নোডের কয়টা গ্রুপ আছে? এভাবে প্রথমে সামনে পিছন থেকে দেখবো। এটা হচ্ছে সাবমেন্টাল। সাবমেন্টাল সাবমেন্টাল দেখা হয়ে গেলে আমরা এইভাবে দেখবো হচ্ছে সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার যেই পাশে দেখবো সেই পাশে হেডটা টিল্ট করে নিলে ভালো বোঝা যায়। তাহলে প্রথমে বললাম সাবমেন্টাল, তারপরে এইভাবে মাথা নিচে করে এভাবে দেখতে পারি সাবম্যান্ডিবুলার, অথবা একটু টিল্ট করে নিয়ে, এভাবে দেখা যাবে। এটা দেখা হয়ে গেলে সামনে দেখবো এটা কি প্রি অরিকুলার। তারপরে এখানে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন দেখবো। তাহলে সামনে থেকে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল বরাবর এভাবে নেমে যেতে হবে নিচে। এটা কি অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন। এটা কিন্তু শুধু টাচ করলে হবে না, তোমাকে এভাবে করে ফিল করে করে দেখে যেতে হবে। তারপরে আমি এখানে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখবো। এটা কোথায় দেখবো? ক্লাভিকল যে আছে বোনটা, এই বোনের উপরে যে এরিয়াটা পুরোটুকুই দেখতে হবে, এবং ভালো করে তোমাকে এভাবে করে প্যালপেট করে করে দেখতে হবে। এভাবে করে করে প্যালপেট করে দেখতে হবে। যখন দেখা হয়ে গেল ক্লাভিকুলার অ্যান্টেরিয়র এন্ডে, তুমি দুইটা ইন্ডেক্স ফিঙ্গার এভাবে রাখবে, রেখে পেশেন্টকে বলবে কাজটা উঁচু করেন। উঁচু করলে এই যে ভিতরে ঢুকে যাবে, এটা হচ্ছে স্ক্যালিং। ঠিক আছে, এবার ঘাটটা সোজা করে, হ্যাঁ ঠিক করে। তারপরে এবার পিছনে চলে আসলে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের পিছনে চলে আসলে, তাহলে এটা কি পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন। এটা হয়ে গেলে কানের পিছনে পোস্ট অরিকুলার। তারপরে মাথা নিচু করে, মাথার পিছনে হচ্ছে সাব অক্সিপিটাল। তাহলে সার্ভাইকাল লিম্ফ সাব অক্সিপিটাল এখানে। তাহলে সার্ভাইকাল লিম্ফ নোডে কয়টা গ্রুপ দেখালাম? মাথা সোজা করে, কয়টা গ্রুপ দেখালাম? সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, তারপর প্রি অরিকুলার, অ্যান্টেরোসার্ভাইকাল চেইন, সুপ্রাক্লাভিকুলার, স্ক্যালিনি, সার্ভাইকাল চেইন, দেন সাব অক্সিপিটাল। সাব অক্সিপিটাল। আচ্ছা, তারপরে আরেকবার দেখাচ্ছি, দেখো সবাইকে দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। Yes, ma'am. সবার বোঝা যাচ্ছে? হ্যাঁ Yes, ma'am. জি ম্যাম, বোঝা যাচ্ছে। এক্সামিনেশন বোঝা যাচ্ছে? কোন জায়গায় বুঝতে না পারলে বলতে হবে। তোমরা তো অনেকজন স্টুডেন্ট, কয়জন এখানে পার্টিসিপেন্ট? 60। তারপর 15 জন নাই নাকি? 13 জন নাই। 63 স্টুডেন্ট। সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে বলতে হবে কিন্তু। বুঝেছো Yes, ma'am. নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। লিম্ফ নোড এক্সামিনেশন পরীক্ষার জন্য লাগবে, নিজের জন্য লাগবে। সামনে চিনের নিচে সাবমেন্টাল, এখানে দুইটা আঙ্গুল দিয়ে আমরা এভাবে করে দিই চিনের নিচে। তারপরে এভাবে পিছনে চলে আসলাম, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। এটা এভাবে দুইটা পাশে একবারেও দেখা যায়, এভাবে একবারেও দেখা যায়, অথবা এভাবে করে টিল্ট করে, যেই পাশে দেখছি সেই পাশে টিল্ট করে। ওকে,
এবং ম্যান্ডিবুলার এগেইনস্টে তোমার হ্যান্ড মানে ফিঙ্গারটাকে এভাবে রোল করতে হবে, ওকে, রোল করতে হবে। তারপরে এখানে দেখাচ্ছি প্রি অরিকুলার। প্রি অরিকুলার, প্রি অরিকুলারের পরে কানের সামনে ট্রাগাসের সামনে প্রি অরিকুলার। তারপরে এদিকে পিছনে চলে গেলাম, পিছনে এখানে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন, দুই পাশে একসাথে দেখে নিচের দিকে যাব, দুই পাশে দেখে একসাথে দেখে নিচের দিকে গেলে যে এখানে চলে আসলে সুপ্রা ক্লাভিকুলার দেখলে, সুপ্রা ক্লাভিকুলার দেখা হয়ে গেলে তখন এখানে অ্যান্টেরিয়র এন্ডে ফিঙ্গারটাকে রেখে বলবে কাঁধ উঁচু করে, বললে পিছনে চলে গেল তোমার ফিঙ্গারটা, এটা হচ্ছে স্ক্যালিনি। স্ক্যালিনি দেখা হয়ে গেলে পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন বরাবর পিছনে উঠে এটা হচ্ছে পোস্ট অরিকুলার, পোস্ট অরিকুলার, তারপরে হচ্ছে সাব অক্সিপিটাল, সাব অক্সিপিটাল, ঠিক আছে। আচ্ছা, সার্ভাইকালের পরে যেটা দেখার কথা সেটা হচ্ছে এক্সিলা, এক্সিলারি লিম্ফ নোড। এক্সিলারি লিম্ফ নোডের 5টা গ্রুপ আছে। এক্সিলারি লিম্ফ নোডের 5টা গ্রুপ এখানে হচ্ছে আমরা যদি একটা টেন্ট তুমি ইমাজিন করো, এরকম একটা টেন্টের মতো যদি এক্সিলাটাকে ইমাজিন করো, সামনে থেকে তুমি যদি তোমার পেশেন্টকে দেখো তাহলে সামনেটা কি হবে অ্যান্টেরিয়র গ্রুপ, পিছনের গ্রুপ দেখা যাচ্ছে ওখানে, সামনেরটা অ্যান্টেরিয়র গ্রুপ, পেছনেরটা পোস্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপ মানে এক্সিলার অ্যান্টেরিয়র ফোল্ডের মধ্যে থাকে, এক্সিলার অ্যান্টেরিয়র ফোল্ডের মধ্যে থাকে, সেজন্য এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র গ্রুপ। পিছনের দিকে যেটা থাকে সেটা পোস্টেরিয়র গ্রুপ। এবারে আসো মিডিয়াল আর ল্যাটারাল। মিডিয়াল কোনটা হবে? আমার এক্সিলার চেস্টের সাইডে যেটা থাকবে, এক্সিলার যে পার্টটা চেস্টের সাইডে আছে সেটা হচ্ছে মিডিয়াল গ্রুপ, আর হাতের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ, আর একদম ভিতরে একদম উপরে আমার এখানে থাকবে এপিকাল গ্রুপ। তাহলে এই মোট 5টা গ্রুপ। মিডিয়াল গ্রুপের আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাল গ্রুপ, মিডিয়াল গ্রুপেরই আরেকটা নাম সেন্ট্রাল গ্রুপ। তাহলে আমি চিন্তা করব যে পেশেন্টের আমার সামনে পেশেন্টের অ্যান্টেরিয়র যে গ্রুপটা আছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, পিছনেরটা পোস্টেরিয়র গ্রুপ, এই পাশেরটা চেস্টের সাইডে যেটা থাকবে সেটা মিডিয়াল, আর হাতের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাটারাল, আর একদম ভিতরে এপিকাল, একদম ভিতরে এপিকাল। এখন এটা আমরা কিভাবে দেখবো, আমি জাস্ট পজিশন দেখাচ্ছি, এটা এখানে তো বোঝা যাবে না ছবির মানে ক্যামেরার মধ্যে। আমরা হাত কিভাবে রাখবো সেটা শেখো। তুমি যখন এক্সামিন করবে পেশেন্টের, তুমি কোন পাশে আছো? রাইট সাইডে আছো, পেশেন্টের রাইট সাইডে আছো। তুমি যখন এক্সামিন করবে তোমার রাইট হ্যান্ডটা দেখো পেশেন্টের এখানে চলে গেল, অপোজিট শোল্ডারে চলে গেল, এখানে একটা স্কোয়ার ফর্ম হলো না? দেখো পেশেন্টের হ্যান্ডটা এবং আমার হ্যান্ডটা দিয়ে একটা স্কোয়ার ফর্ম হচ্ছে, হচ্ছে। তাহলে আমি এখন আমার লেফট হ্যান্ডে এক্সামিন করছি, ও রাইট সাইডের এক্সিলার লেফট হ্যান্ডে এক্সামিন করছি, কিন্তু কিভাবে করবে সামনে আমি ভালো মনে দেখো। এভাবে যখন আমি রাখবো সামনে থেকে যদি দেখি এটা হচ্ছে, আমি হাত দিচ্ছি না, হ্যাঁ তুমি কমফোর্টেবল থাকো, চিন্তা করো না। এভাবে এই গ্রুপটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, সামনে যেটা আমার হাতের সামনে এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ। এখান থেকে আমি যখন এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, তারপর আমি যদি ওর চেস্টের সাইডে হাত দেই সেটা হচ্ছে ওর মিডিয়াল গ্রুপ, পিছনে যখন হাত দিব এভাবে করে এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ, পোস্টেরিয়র এক্সিলার মধ্যে পোস্টেরিয়র গ্রুপ, এটা হচ্ছে হাতের সাইডে যেটা সেটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ, ঠিক আছে। তারপর আমি যখন একদম এখানে হাত রেখে ভিতরে একদম এক্সিলার ভিতরে হাত দেই সেটা হচ্ছে এপিকাল গ্রুপ। তাহলে আবার বোঝার চেষ্টা করো, আবার বোঝার চেষ্টা করো, দেখো পেশেন্টের হাত এভাবে রাখতে হবে, পেশেন্টের হাতটা এরকম ভাবে থাকবে, তুমি তোমার হাতটাকে আরেকটা তার অপোজিট শোল্ডারে রাখলে, রাখলে এভাবে হাত রাখলে অটোমেটিক এখানে ভাঁজ হয়ে থাকবে। তাহলে সামনে ফার্স্টে যে গ্রুপটা এভাবে দেখলে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ। তারপর ভিতরে এক্সিলার ভিতরে একটু হাত দিলেন এবং চেস্টের সাইডে, চেস্টের সাইড দিয়ে যখন নেমে আসবে সেটা হচ্ছে মিডিয়াল গ্রুপ, এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ, আর এভাবে হাত দিলে এটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ। তারপরে তুমি এই হাতটা এখানে নিয়ে আসবে, নিয়ে এসে একদম এক্সিলার ভিতরে, একদম এক্সিলার ভিতরে যেটা একদম ভিতরে যতটুকু দেয়া যায় সেটা হচ্ছে তার এপিকাল গ্রুপ। এটা দেখা হয়ে গেলে তারপর আমার এই পাশে দেখতে হবে, এই পাশে কিভাবে দেখবো, এই হাতটা তখন চলে যাবে এখানে এবং আমি এই হাতে এক্সামিন করব। ওর এই পাশে যখন দেখবো ওর হাতটা এরকম করে রাখবে, আমার এই হ্যান্ডটা চলে গেল এখানে, তখন আমি দেখবো কিভাবে করে, এটা হচ্ছে ওর অ্যান্টেরিয়র গ্রুপ, সামনে যেটা আমার হাতের সামনে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপ দেখা হয়ে গেলে আমরা চেস্টের সাইডে চলে যাব, চেস্টের সাইডে হচ্ছে ওর মিডিয়াল গ্রুপ,
মিডিয়াল গ্রুপ দেখা হয়ে গেলে পিছনে, এই পাশে এভাবে করে দেখলে এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ, এই ভাঁজের মধ্যে। আর হাতের সাইডে যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ। তারপরে এই হাত এখানে নিয়ে আসবো এবং এক্সিলার একদম ভিতরে হাত দিয়ে ফেলবো, সেটা হচ্ছে এপিকাল গ্রুপ দেখা হয়ে গেল। তাহলে তোমার এভাবে এক্সিলারি লিম্ফ নোড আমরা এক্সামিন করি। পরীক্ষাতে খুব বেশি দেয়া হয় না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে স্যাররা কিন্তু বলতেন এটা করতেই হবে। এখন আস্তে আস্তে সময় যেতে যেতে এক্সামিনেশন ওয়েবসাইটে খুব বেশি প্র্যাকটিসও করা হয় না, তারপরে এখানে পেশেন্টেরও উপরে দেখানো হয় না। এভাবে তোমাদের কিন্তু আইডিয়া রাখতে হবে যেটা এরকম করে করতে হবে। এখন বলো গ্রুপগুলোকে বুঝে গিয়েছে, অ্যাটলিস্ট মনে করতে পারলেও হবে, Yes, ma'am. ভিডিও করতে পারো এখন। এরপরে লিম্ফ নোডের মধ্যে বসানো অবস্থায় আমার সার্ভাইকাল দেখা হয়ে গেল, এক্সিলারি লিম্ফ নোড দেখা হয়ে গেল। যদিও থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ থাকতো, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট নয়, আমি এখন শুধু সামনে থেকে দুটো ঢোক গিলে দেখো শোয়ানো অবস্থায় থাইরয়েড গ্ল্যান্ড যতটুকু বোঝা যাচ্ছিল, বসানো অবস্থা তার চেয়ে বেশি ভালো বোঝা যায়। ঢোক গিলেন তখন খেয়াল করতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডটা সোলেন কিনা। যদি সোলেন হতো তখন আমাকে কিন্তু আবার থাইরয়েড গ্ল্যান্ডে এক্সামিনেশন করতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডে এক্সামিনেশন কিভাবে করতে হবে, পিছনে চলে যেতে হবে। যদি ইনলার্জ থাকে তখন পিছন থেকে করতে হবে। প্রথমে ইন্সপেকশন করলাম সামনে থেকে, আবার ঢোক দিলেন, তারপর পাশ থেকে করলাম, তারপর আমি আবার এখানে সামনে ধরে এরকম করে এক্সামিন করবো। আগে আমি এখানে দেখবো, ব্যথা পেলে বলবেন, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড এভাবে করে দেখে নিতে হবে, এভাবে প্যালপেট করে নিতে হবে। যদি কোনো সোয়েলিং থাকে, কোনো কিছু থাকে, তখন সেটা সম্পর্কে যে কোনো একটা লাম্প বা সোয়েলিং আমরা যেভাবে ডিসক্রাইব করি যে এটার এতটুকু লেন্থ, এতটুকু হচ্ছে এটা ওয়াইড, তারপর এটার সারফেস কিরকম, কনসিস্টেন্সি কিরকম, টেন্ডার নাকি নন টেন্ডার, এই সব কিছু বলতে হবে। হ্যাঁ, তারপরে পারকাশন করতে হবে। পারকাশন কেন করতে হবে, যে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা থাইরয়েড গ্ল্যান্ডে সেটা বোঝার জন্য পারকাশন করতে হয়। তখন আবার এই পাশ থেকে পারকাস করে মিড লাইন যেতে হয়, পাশ থেকে পারকাস করে মিড লাইন যেতে হয়। এগুলো থাইরয়েড গ্ল্যান্ডে এক্সামিনেশন করতে হবে। যদি না থাকে এগুলো কিছু করতে হবে না। তারপর বসানো অবস্থা তাহলে আমরা কি করব, ব্লাড প্রেশার দেখবো। লাস্ট কাজ হচ্ছে ব্লাড প্রেশার দেখতে হবে। ব্লাড প্রেশার দেখা হলে আমার জেনারেল এক্সামিনেশন কমপ্লিট হবে। ব্লাড প্রেশার দেখতে পারো সবাই? হ্যাঁ, সবাই ব্লাড প্রেশার দেখতে পারো Yes, ma'am. নাকি? আচ্ছা, ব্লাড প্রেশার আর করে দেখালাম না। ব্লাড প্রেশার এখন ভিডিও করে দিতে পারো আমার কাছে। আসসালামু ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা কি হ্যাঁ হ্যাঁ বলো। ব্লাড প্রেশারটা কি আমরা বসেই দেখবো নাকি ম্যাম পেশেন্ট যদি শোয়া থাকে ম্যাম শোয়া অবস্থাও দেখতে পারবো? আচ্ছা, পেশেন্ট যখন শোয়ানো থাকে শোয়ানো অবস্থায় দেখা যাবে, শোয়ানো অবস্থায় দেখা যাবে না তা না, কিন্তু আমরা এই সিকোয়েন্সটা বলি মনে রাখার সুবিধার জন্য যে শোয়ানো অবস্থায় কোন কোনগুলো দেখবে, কাত করে কি কি দেখবে, বসানো অবস্থায় মিডওয়ে বিটুইন সিটিং এন্ড লাইং জেভিপি দেখবে, তারপর বসানোর পরে সার্ভাইকাল লিম্ফ নোড, এক্সিলারি লিম্ফ নোড, থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার শোয়ানো অবস্থায় দেখা যাবে না তা না, আমরা যখন পেশেন্ট অবস্থায় দেখি, পেশেন্ট যে অবস্থায় থাকে আমরা পেশেন্টের সে অবস্থাতেই এক্সামিনেশন করি বেড সাইডে যখন যাই, ঠিক আছে? কিন্তু এখন আইডিয়াল কিভাবে হওয়া উচিত সেটা তোমাদেরকে বললাম। পেশেন্ট শোয়ানো অবস্থায় করা যাবে না তা না, করা যাবে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এখন বলো জেনারেল এক্সামিনেশন থেকে কোথাও কোনো কনফিউশন আছে আর? হুম, নো ম্যাম। আচ্ছা আমাকে বলো তো, ধরো আমি এরকম পেশেন্ট এক্সামিন করতে গিয়ে পেলাম যে হচ্ছে তার গাম হাইপারট্রফি হয়ে আছে, কি কি কজ চিন্তা করব? গাম হাইপারট্রফির কজ কি কি আছে? ম্যাম স্কারবি ম্যাম। গুড, স্কারবি। আর কিছু আছে? ট্রমার জন্য সাধারণত গাম হাইপারট্রফি হবে না। আর কিছু? আর কিছু আছে? হ্যাঁ, লিউকেমিয়া ম্যাম। বুঝতে পারছি না। ম্যাম লিউকেমিয়া। লিউকেমিয়া, অবশ্যই 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 অ্যাকিউট লিউকেমিয়া মনে রাখতে হবে। গাম হাইপারট্রফি যদি পেয়ে যায় কখনো, তখন একটা মনে রাখবে যে ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়, বা স্কারবিতে
কিন্তু গাম হাইপারট্রফি হয়। কিন্তু আরেকটা জিনিস অবশ্যই 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 মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এপিএল বলে, বা যদি তুমি অ্যাকিউট লিউকেমিয়াও বলো ইটস ওকে। অ্যাকিউট লিউকেমিয়াতে অনেক সময় গাম হাইপারট্রফি নিয়ে আসতে পারে। এছাড়া আর কেন গাম হাইপারট্রফি হতে পারে, কমন যেটা হয় আমাদের জিঞ্জিভাইটিসের জন্য, ঠিক আছে, জিঞ্জিভাইটিসের জন্য। আর কি, ড্রাগ ইনডিউস কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে গাম হাইপারট্রফি হয়ে যায়। কেউ বলতে পারবে কোন ওষুধের নাম? তোমরা আমার সামনে যারা আছো, এখানে যারা আছো, কোন ওষুধ আছে যেগুলো খেলে গাম হাইপারট্রফি হয়? হ্যাঁ, হয়। ফিনাইটয়েনে হয় গাম হাইপারট্রফি, ফিনাইটয়েনে গাম হাইপারট্রফি হয়। ফিনাইটয়েনে লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে, যেটা সুডো লিম্ফোমা বলে। ফিনাইটয়েনে গাম হাইপারট্রফি হয়, ফিনাইটয়েনে লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে পর্যন্ত। ফিনাইটয়েন কি ওষুধ, কিসে দেয়া হয় জানো? কেউ বলতে পারবে ফিনাইটয়েন কিসে ইউজ করি, কিসের ওষুধ, কোন গ্রুপের? ম্যাম অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। ভেরি গুড, এটা একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ঠিক আছে। ফিনাইটয়েন একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, আগে অনেক ইউজ করা হতো, এখন অনেক নতুন নিউয়ার জেনারেশন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ অ্যাভেলেবল বলে এখন এটা খুব বেশি ইউজ করা হয় না। তাছাড়া ওষুধটার অনেক সাইড ইফেক্টও আছে, সেজন্য আমরা ইউজ কমিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবো যে গাম হাইপারট্রফি কজ কি কি। জেনারেল এক্সামিনেশনের সাথে ওভারঅল পেশেন্টের কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটার কারণ চিন্তা করতে হবে। আচ্ছা, হেয়ার ডিস্ট্রিবিউশন দেখতে হয়, তাই না? জেনারেল এক্সামিনেশনের সাথে হেয়ার ডিস্ট্রিবিউশন দেখতে হয়। কেন, হেয়ার ডিস্ট্রিবিউশনে কি কি অ্যাবনর্মালিটি জানো তোমরা? আমি আর আচ্ছা, আর আনইউজুয়াল হেয়ার লস, ওটাই তো অ্যালোপেশিয়া বললে। আর কিছু অ্যালার্জি বললে, ঠিক আছে। আর কিছু এখানে কেউ বলতে পারবে যারা অনলাইনে করছো? স্ক্যাল্প ছাড়াও অন্য? ম্যাম ফিমেলদের ক্ষেত্রে লিভার হার্সিটিজম। ক্ষেত্রে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ম্যাম লিভার সিরোসিসের ক্ষেত্রে ম্যাম অ্যাবডোমিনাল যে হেয়ারটা, স্কিনের হেয়ারটা ম্যাম এটা থাকবে না। স্কিন বা অ্যাবডোমেনে হেয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট কি, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হিসেবে যে হেয়ার গুলো অ্যাপিয়ার করে, আমাদের পিউবিক হেয়ার, তারপর এক্সিলারি হেয়ার, এগুলো স্পার্স হয়ে যাবে, কমে যাবে, স্পার্স বডি হেয়ার হবে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর পার্ট হিসেবে যে হেয়ার গুলো ডেভেলপ করে, তার মানে এক্সিলাতে হেয়ার কমে যাবে, পিউবিক হেয়ার কমে যাবে, এগুলো মনে রাখতে হবে। হেয়ার ডিস্ট্রিবিউশন কেন দেখতে হবে, কোনটা কেন দেখবো, এটা জানতে হবে। আর কি, আর কোনো কারণ আছে? শুধু হেয়ার কমে যাওয়ার কথা মনে হচ্ছে, হেয়ার ম্যাম বেশি হয়ে যায় ফিমেলদের যদি? ক্ষেত্রে ম্যাম হার্সিটিজম হতে পারে ম্যাম। হার্সুটিজম মনে রাখতে হবে। সো যদি একটা ফিমেলের মেল প্যাটার্নে হেয়ার গ্রো করে, ঠিক আছে, সেটাকে কি বলি আমরা? হার্সুটিজম। এক্সেসিভ গ্রোথ অফ টার্মিনাল হেয়ার ইন অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াস ইন আ ফিমেল ইজ নোন অ্যাজ হার্সুটিজম। সো হেয়ার ডিস্ট্রিবিউশন কেন দেখতে হবে তোমাকে যদি জিজ্ঞেস করে, তাহলে বলবো I will look for hair distribution, or I will assess the hair distribution in the whole body to look for alopecia, whether there is any hair loss, that is alopecia, or there is sparse body hair distribution, which is a feature of chronic liver disease or hypogonadism due to any cause, and also hirsutism. So what do you mean by hirsutism? Hirsutism কি জিনিস? এক্সেসিভ গ্রোথ অফ, এই সবাই চুপচাপ কেন রে, সবাই নাই এখানে? দেখি, নাফিজাত ইসলাম জিশা, রোল নাম্বার 2। আচ্ছা, তুমি জি ম্যাম। হার্সুটিজম কি বললাম? এক্সেসিভ গ্রোথ অফ হেয়ার ইন ফিমেল। এক্সেসিভ গ্রোথ অফ টার্মিনাল হেয়ার ইন অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াস। অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়া গুলো কোথায়? একটা হচ্ছে আপার লিপ, চিন, আপার পার্ট অফ চেস্ট, এগুলো, ঠিক আছে, ইন আ ফিমেল।
ফিমেলদের এরকম হেয়ার গ্রো করার কথা না, এক্সেসিভ হেয়ার গ্রো করার কথা না, কিন্তু সেটা যদি হয় সেটাকেই আমরা বলি হার্সুটিজম। ঠিক আছে, হার্সুটিজমের কারণ কি কি হতে পারে? দু একটা কারণ যদি হার্সুটিজম দেখি আমাদের মাথায় কি কি আসতে পারে, তোমরা কেউ বলতে পারবে? দু একটা কারণ বলা যাবে হার্সুটিজমের? Ma'am, hyperthyroidism, PCO. হাইপারথাইরয়েডিজমে polycystic ovarian syndrome. অ্যাকচুয়ালি হার্সুটিজম হয় না। পিসিওএস খুব একটা ইম্পর্টেন্ট কজ, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ভেরি গুড। হ্যাঁ, পলিসিস্টিক হার্সুটিজম বললেই তোমাদের দুই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তো অনেক এম্বারেসিং একটা ফিমেলের জন্য, তাই না, এরকম একটা হেয়ার গ্রো করা। সো এরকম হলে ফিমেলরা অনেক কনসার্ন হয়ে তো ডাক্তারের কাছে যাবে। তখন কি কি কারণ আমরা মাথায় রাখবো এবং কারণগুলো এক্সক্লুড করার চেষ্টা করবো। একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আরেকটা খুব কমন কারণ হচ্ছে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম যদি হয়ে যায়, বা যে কোনো কারণে কুশিং সিনড্রোম যদি হয়। কুশিং সিনড্রোম কি জিনিস মনে আছে? কি জিনিস কুশিং সিনড্রোম? কেউ বলতে পারবে? ম্যাম এক্সেসিভ লেভেলস অফ কর্টিসল। excessive glucocorticoid receptor activation due to any cause, সেটার যে ফিচারগুলো নিয়ে আসবে সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। ঠিক আছে, আর যদি পিটুইটারি কারণে হয় এক্সেসিভ গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশন, সেটাকে আমরা বলি কুশিংস ডিজিজ। আর কুশিং সিনড্রোম হচ্ছে যে কোনো কারণে যদি গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের ওভার অ্যাক্টিভিটি হয়, সেটাকে আমরা বলি কুশিং সিনড্রোম। এই রোগীগুলোর কি হয়? হার্সুটিজম ডেভেলপ করে। ঠিক আছে, হার্সুটিজম ডেভেলপ করে, মনে থাকবে? তাহলে হার্সুটিজমের বেশি কথা বলবো না, হার্সুটিজম জিনিসটা কি সেটা মনে রাখার চেষ্টা করবে। আর কমন কারণের মধ্যে একটা হচ্ছে আমরা মনে রাখবো কুশিং সিনড্রোম, মনে থাকবে? হ্যাঁ, কিছু বলে না। ইয়েস ম্যাম। এই তোমরা সবাই চুপ করে থাকো কেন? ক্লাসে একটু জি হ্যাঁ বলতে হয় না? হ্যাঁ, জি হ্যাঁ কিছুই বলো না, তাহলে কেমন করে হবে? স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু দাঁড়াও। স্যার ক্লাস নিচ্ছিলাম তো, আমি তুলে নিচ্ছি। আচ্ছা, আমি এখনই সবাই তাহলে হেয়ার ডিস্ট্রিবিউশন কেন ইম্পর্টেন্ট সেটা মনে রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজে বললাম কি, যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হিসেবে যেই হেয়ার গুলো আমাদের গ্রো করে সেগুলো কমে যাবে, স্পার্স হয়ে যাবে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে খুঁজতে হবে এটা। আর কি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, জেনারেল এক্সামিনেশনে যদি আমরা না খেয়াল করি তাহলে মিস করে যাব, সেটা কি? গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া কি জিনিস মনে আছে? গাইনোকোমেশিয়া কি জিনিস? Abnormal enlargement of firm breast tissue in a male is known as gynecomastia. গাইনোকোমেশিয়ার কারণ কি মনে রাখতে হবে? গাইনোকোমেশিয়া কাকে বলে তাহলে সবার লিখে রাখো, এটা মাথায় রাখতে হবে। গাইনোকোমেশিয়া কি জিনিস? Enlargement of firm breast tissue in a male is known as gynecomastia. গাইনোকোমেশিয়ার কারণ মনে আছে বা জানো কি না কেউ? আচ্ছা, হাইপোগোনাডিজম ডিউ টু এনি কজ, সেখানে ক্লাইনফেল্টার সিনড্রোম আছে, অনেক কিছু আছে। আর আমরা মেডিসিনে কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ ক্রনিক লিভার ডিজিজ যখন হয় গাইনোকোমেশিয়া ডেভেলপ করতে পারে। মেলদের গাইনোকোমেশিয়া ডেভেলপ করে অ্যাজ এ ফিচার অফ হাইপোগোনাডিজম, আর ফিমেলদের ব্রেস্ট টিস্যু অ্যাট্রফি হয়ে যায়। ঠিক আছে, সিএলডি ফিচারে হিসেবে। ক্রনিক লিভার ডিজিজের ফিচার হিসেবে আমাদের বডিতে কি হয়? ইস্ট্রোজেন এক্সেস হয়ে যায়। ক্রনিক লিভার ডিজিজের জন্য লিভারে তো আমাদের সব মেটাবলিজম হয়, মেটাবলিজমটা যেহেতু হ্যাম্পার্ড হয় এবং বডিতে অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেনের যে রেশিও সেটা নষ্ট হয়ে যায়, ইস্ট্রোজেন ওভার হ্যান্ডে থাকে, ইস্ট্রোজেন বেশি হয়ে যায়, সেজন্য মেলদের কি হবে?
মেলদের গাইনোকোমেশিয়া ডেভেলপ করে, ফিমেলদের ব্রেস্ট টিস্যু অ্যাট্রফি হয়ে যায়। সো আমরা গাইনোকোমেশিয়াটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, what are the findings you can expect from examining the tongue? টাঙে আমরা কি কি এক্সামিন করি? এক নম্বর হচ্ছে টাঙে কালার দেখে বুঝতে পারে, অ্যানিমিয়া, সায়ানোসিস, জন্ডিস। তারপরে টাঙের থেকে খুব ইম্পর্টেন্ট ফিচার যে ডিহাইড্রেশন হলে টাং ড্রাই হয়ে যায়, টাংটা বড় হয়ে যেতে পারে, ম্যাক্রোগ্লসিয়া হতে পারে, মাইক্রোগ্লসিয়া হতে পারে। ম্যাক্রোগ্লসিয়া কিসের ফিচার, কেন হয়? দুইটা ইম্পর্টেন্ট কারণ মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাক্রোমেগালি আর হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম আর অ্যাক্রোমেগালিতে কি হবে, টাং বড় হয়ে যায়, ম্যাক্রোগ্লসিয়া হয়ে যায়। তারপরে আর কি বোঝা যাবে, টাং টাই থাকতে পারে, টাংটা তুমি বের করতে বললে টাং বের করতে পারছে না ওরাল ক্যাভিটি থেকে, কেন? যে ফ্রেনুলামটা খুব ছোট যদি হয় তখন এরকম হতে পারে, টাং টাই বলে। তারপরে টাঙের যে মধ্যে যে প্যাপিলা থাকে, হ্যাঁ, প্যাপিলা গুলো যদি লস্ট হয়ে যায় সেটা আমরা বলি অ্যাট্রফিক গ্লসাইটিস। এটা কিসের ফিচার? অ্যানিমিয়ার ফিচার। অ্যানিমিয়ার ফিচার হিসেবে স্মুথ র বিফি টাং হয়ে যেতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হয়, আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যাট্রফিক গ্লসাইটিস হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে র বিফি টাং হয়। র বিফি টাং হয়, গরুর মাংস, কাঁচা মাংস যেরকম দেখতে ওরকম স্মুথ হয়ে যায় টাংটা, এটাকে বলে র বিফি টাং। কিসের ফিচার? ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও আবার অ্যাট্রফিক গ্লসাইটিস হয়। তারপর টাঙের উপর একটা হোয়াইটিশ কোট পড়ে আছে, এটাকে কি বলে? ওরাল থ্রাশ বা ওরাল ক্যান্ডিডিয়াসিস। দেখেছো কোনো পেশেন্ট, বয়স্কদের হয়, ডায়াবেটিকদের হয়, যারা ইমিউনোসাপ্রেসড তাদের হয়, ম্যালিগনেন্সি থাকলে, যারা কেমোথেরাপি পাচ্ছে, যারা যে কোনো কারণে যদি ইমিউনোসাপ্রেস থাকে তখন আমাদের বডিতে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। নর্মালি কিন্তু আমাদের এত ফাঙ্গাল ইনফেকশন হয় না, কিন্তু যখন কোনো কারণে আমরা ইমিউনো কম্প্রোমাইজ থাকি তখন আমাদের এরকম হতে পারে। এটাকে কি বলে? ওরাল থ্রাশ। তাহলে বইয়ে আরো অনেক 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 কথা আছে, আমি অনেক অল্প করে কয়েকটা জিনিস বললাম যে টাং এক্সামিন করে কি কি ইনফরমেশন পেতে পারো, এরকম একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর কি আছে এখানে? আর কি কি জিনিস জিজ্ঞেস করতে পারে? জিজ্ঞেস তো অনেক কিছু করতে পারে, যেমন অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে কি কি ইনফরমেশন পাই আমরা? অ্যাপিয়ারেন্স দেখে কি কি ডিজিজ সম্পর্কে আইডিয়া করা যাবে? দেখি, যাকে জিজ্ঞেস করি সে বলবে। তোমাদের নেক্সট ক্লাস কয়টায় শুরু হবে? 10:30টায়। শাবনাম খাতুন, শাবনাম খাতুন, শোনা যাচ্ছে না? শাবনাম, কে ক্লাস করছে তাহলে শাবনামের নাম দিয়ে? ম্যাম আছে, ওর নেটে একটু সমস্যা। নেটে প্রবলেম হচ্ছে? জি ম্যাম। ম্যাম ওয়াইফাই চলছে না তো, আর আমাদের হোস্টেলে ম্যাম মোবাইল ডাটার ম্যাম প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হাসিব আহমেদ বলো। ইয়েস ম্যাম। হাসিব আহমেদ, হাসিব আহমেদ, তুমি আমাকে একটু বলতে পারবে অ্যাপিয়ারেন্স দেখি আমরা কোনো ডিজিজ সম্পর্কে আইডিয়া করতে পারি ওভারঅল? জি ম্যাম। কিছু ডিজিজের নাম বলা যাবে? বলো, কিছু ডিজিজের নাম বলা যাবে? সরি ম্যাম, ম্যাম যদি পাফি ফেস হয়ে থাকে ম্যাম তখন আমরা মিক্সিডিমা, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল ফেলিয়ার ম্যাম এগুলো চিন্তা করতে পারি, অলসো উইথ ম্যাম ভেরি গুড। তার মানে একটা হাইপোথাইরয়েডিজম। ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পাফি ফেস। পাফি ফেস হলে আমরা অনেকগুলো অসুখ সম্পর্কে আইডিয়া করতে পারি যে এটা হতে পারে। যেমন কয়েকটা বললে তুমি, কি কি বললে আরেকবার বলো? ম্যাম মিক্সিডিমা, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল ফেলিয়ার এন্ড হাইপোথাইরয়েডিজম। মিক্সিডিমা বা হাইপোথাইরয়েডিজম সেমই, তাই না? যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, যদি
ফেসিয়াল পাফিনেস থাকে, মুখটা ফোলা ফোলা থাকে। আমরা দুইটা জিনিস মাথায় রাখতেই হবে, একটা হচ্ছে তোমার নেফ্রোটিক সিনড্রোমে মুখ ফুলে যায় একদম, নেফ্রোটিক সিনড্রোম। তাছাড়া কিডনি ডিজিজ, যে কোনো কিডনি ডিজিজে একেআই মানে রেনাল ফেইলিয়ার, একেআই হোক বা ক্রনিক কিডনি ডিজিজ হোক, ফেসিয়াল পাফিনেস ডেভেলপ করা। আরেকটা খুব ইম্পর্টেন্ট কজ এন্ডোক্রাইন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম বলো বা মিক্সিডিমা বলো, এগুলোতে ফেসিয়াল পাফিনেস ডেভেলপ করে। জি ম্যাম। আলাদা করে এখানে এজিএনও বলা যায়, কিন্তু এগুলো সবই কিডনির কারণে। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসেও মুখ ফুলে যাবে, নেফ্রোটিক সিনড্রোমে মুখ ফুলে যাবে। কোনটাতে বেশি ফুলবে? ম্যাম নেফ্রোটিক এজিএন আর নেফ্রোটিক সিনড্রোম? নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। নেফ্রোটিক সিনড্রোমে পুরো মুখটাই ফুলে যায়, নেফ্রোটিক সিনড্রোমে পুরো মুখটা অনেক বেশি ফুলে যায়, ইনফ্যাক্ট পুরো শরীরটাই ফুলে যায়। এটাকে কি বলে? এই যে অ্যানাসার্কা নেফ্রোটিক ম্যাম। সিনড্রোম, অ্যানাসার্কা। অ্যানাসার্কা কথাটা মনে রেখো, অ্যানাসার্কা। অ্যানাসার্কার কারণ কি কি আছে? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। অ্যানাসার্কা কি? হোল বডি জেনারেলাইজ, যদি হোল বডি সোয়েলিং হয়ে যায়, সেখানে মনে রাখতে হবে যে অ্যানাসার্কা এটাকে বলে, এই কন্ডিশনটাকে বলে অ্যানাসার্কা। আচ্ছা ঠিক আছে, একটা বলে অ্যাপিয়ারেন্স এর মধ্যে, তাহলে বলে ফেসিয়াল পাফিনেস একটা। ভেরি গুড। আর কি বলা যায় ম্যাম যদি অ্যাপিয়ারেন্স থেকে? যদি অ্যাজিটেটেড আর এক্সোথ্যালমাস দেখি, তখন ম্যাম আমরা হাইপারথাইরয়েডিজম চিন্তা করতে পারি ম্যাম। অ্যাজিটেটেড যদি থাকে, রেস্টলেস থাকে, ইরিটেবল থাকে, সাথে একটা ইম্পর্টেন্ট এক্সামিনেশনে ফাইন্ডিংস পাওয়া যাবে যে সে ক্যাকিকটিক থাকবে, ক্যাকিকটিক থাকবে, ঠিক আছে। এই জি ম্যাম। ক্যাকিকটিক কথাটাও মনে রাখতে হবে, দুইটা জিনিস মনে রাখতে হবে, ক্যাকিকটিক এন্ড উইথ এক্সোথ্যালমাস। স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আর চোখগুলো মনে হচ্ছে বের হয়ে আসছে। এক্সোথ্যালমাস না থাকলেও পেশেন্টের কিরকম হতে পারে? লিড রিট্রাকশন থাকতে পারে। লিড রিট্রাকশন কি জিনিস? নর্মালি আমাদের আপার আইলিড, আমাদের আপার পার্ট অফ স্ক্লেরার অ্যাটলিস্ট 1/3 কে কভার করে রাখে, কিন্তু কারো যদি, আমাদের দেখো সবার চোখের দিকে খেয়াল করলে দেখবে যে চোখের উপরের পাতা চোখের অনেকখানি অংশকেই ঢেকে রাখে, কিন্তু যদি কারো আপার পার্ট অফ স্ক্লেরাটা ভিজিবল হয়, আপার পার্ট অফ স্ক্লেরা যদি ভিজিবল হয়, তখন আমরা সেটাকে বলি লিড রিট্রাকশন। তোমাদের বইয়ে ছবি আছে, দেখবে ছবিগুলো দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়। সাথে তার কি থাকতে পারে? থাইরয়েড গ্ল্যান্ডটাও সোয়েলিং থাকতে পারে। যখন আমরা একটা পিক্টোরিয়াল বা ছবি দেখবো, তখন এই জিনিসগুলো মাথায় রাখবো যে কোন কোন দিকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে ওভারঅল ফেস, নেকের দিকে তাকালে আমরা ক্যাকেক্সিয়া বুঝতে পারবো, চোখের দিকে তাকালে এক্সোথ্যালমাস বুঝতে পারবো, আর নেকের দিকে তাকালে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে কিনা বোঝা যাবে, ঠিক আছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বললে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। তারপর আর কিছু? ম্যাম মঙ্গলয়েড ফেস হলে ম্যাম ডাউন সিনড্রোম বা থ্যালাসেমিয়া মেজর ম্যাম আমরা চিন্তা করতে পারি। মঙ্গলয়েড ফেসিস হলে আমরা চিন্তা করব থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া বলো, হ্যাঁ। ফ্রন্টাল বসিং থাকবে, ফ্রন্টাল বসিং থাকবে। তারপর আর কি থাকবে মঙ্গলয়েড ফেসিসে? ম্যাম ম্যালার প্রমিনেন্সেস থাকবে। মেলার প্রমিনেন্স থাকবে, মেলার প্রমিনেন্স থাকবে। আর কিছু? ম্যাম পেল হবে ফেসটা, অ্যানিমিক থাকবে, তাই না পেশেন্ট? আর কিছু? ম্যাম লং ঠিক ব্রিজ আছে, নোজ ম্যাম। ঠিক আছে, মঙ্গলয়েড ফেসিস দিয়ে আমরা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করতে পারবো। ভেরি গুড। আর অ্যাপিয়ারেন্সে আর কোনো কিছু বলা ম্যাম যাবে? ম্যাম যদি ম্যালার র্যাশ দেখি আমরা অ্যাপিয়ারেন্সে, তখন আমরা সিস্টেমিক লুপাস এরিথেমেটাস চিন্তা করতে পারি। মেলার র্যাশ দেখলে এসএলই, মেলার র্যাশ দেখলে এসএলই চিন্তা করতে হবে। এই র্যাশটার আরেকটার নাম কি? বাটারফ্লাই র্যাশ। বাটারফ্লাই র্যাশ, বাটারফ্লাই র্যাশটা মেইনলি চিকের উপরে থাকে, গালের উপরে থাকে, স্পেয়ারিং দ্য নেজোলেবিয়াল ফোল্ড। নেজোলেবিয়াল ফোল্ডে থাকে না, কিন্তু গালের উপরে দুই পাশে থাকে, এই জন্য আমরা এটাকে বলি বাটারফ্লাই র্যাশ, ঠিক আছে। এবং এটা ফটোসেন্সিটিভ হবে। ফটোসেন্সিটিভ মানে কি? পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এই যে মুখে লাল লাল দাগ হয়ে আছে, এটা কি রোদে গেলে বাড়ে বা রোদে গেলে চুলকায় কিনা, কষ্ট হয় কিনা। যদি পেশেন্ট বলে হ্যাঁ রোদে গেলে আমার এই অসুবিধাটা বেড়ে যায়, তখন চিন্তা করতে হবে যে এটা হচ্ছে ফটোসেন্সিটিভ র্যাশ। তাহলে ফটোসেন্সিটিভ বাটারফ্লাই র্যাশ মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এসএলই ফিচার। সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস কাদের হয়? এটা একটা সিস্টেমিক অটো ইমিউন ডিজিজ, যেটা
মেইনলি ফিমেলদেরকে এফেক্ট করে, ফিমেলস অফ ইয়াং এজ। বলে এটার ফিমেল ইস টু মেল রেশিও হচ্ছে 9:1, 9 জন ফিমেলকে ইনভলভ করলে তখন একজন মেলকে ইনভলভ করে। মেইনলি এটা একটা ফিমেল প্রিডমিনেন্ট ডিজিজ, মনে রাখতে হবে। এসএলই, ঠিক আছে, এসএলই কিন্তু অনেক আসে, পরীক্ষার জন্য লাগে। এটা একটা সিস্টেমিক অটো ইমিউন ডিজিজ। আর কিছু আছে যেটা অ্যাপিয়ারেন্স থেকে আইডিয়া করা যাবে? ও এত কিছু বলছে, তারপর আমি ওকে আর বলছে। আচ্ছা, ওকে, ওর কাছে না, অন্য কাউকে এখন জিজ্ঞেস করি, দাঁড়াও। থ্যাংক ইউ হাসিব। ইয়েস ম্যাম। ইফাত জেবিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইফাত, আমাকে আর কিছু বলা যাবে যে জেনারেল এক্সামিনেশনের অ্যাপিয়ারেন্স থেকে আমরা আর কিছু বুঝতে পারি? ম্যাম কুশিং সিনড্রোম বুঝতে পারি ম্যাম, মুন ফেস হয়ে খুবই যাবে। ইম্পর্টেন্ট, কুশিং সিনড্রোমটা শুনতে চাচ্ছিলাম। কুশিং সিনড্রোমের অনেকগুলো ফাইন্ডিংস আছে যেগুলো জেনারেল এক্সামিনেশনে আমরা পেয়ে যাব, জেনারেল এক্সামিনেশন করলেই পেয়ে যাব। যেমন কি কি পাওয়া যাবে ইফাত, মনে আছে কিছু? ম্যাম মুন ফেস, বাফেলো টর্সো, হার্সুটিজম। ভেরি গুড। ম্যাম ফেশিয়াল প্লেথোরা থাকবে। তাহলে আমি একটু বলি, তোমরা মাথায় রাখো। একটা হচ্ছে মুন ফেস, মুখটা গোল হয়ে যাবে, মুন ফেস থাকবে। তারপরে ফেশিয়াল, এক্সেসিভ ফেশিয়াল হেয়ার গ্রোথ পাওয়া যাবে, এটাকে বলে হার্সুটিজম পাওয়া যায়। তারপরে স্টেরয়েডের জন্য স্কিন থিনিং হয়ে যায়, স্কিনটা খুব পাতলা হয়ে যায়, সেজন্য কি হয়, ব্লাড ভেসেল গুলো ইজিলি ভিজিবল থাকে এবং স্কিনটা লাল লাল হয়ে যায়, এটাকে বলে ফেশিয়াল প্লেথোরিক ফেস থাকবে। তারপরে পেশেন্টদের স্টেরয়েড বেশি হওয়ার জন্য অ্যাকনি থাকবে, মুখে অনেক পিম্পলস বা অ্যাকনি থাকবে। তারপরে কি হবে, এটা তো ফেসের কথা বললাম, ফেসে মুন ফেস উইথ হার্সুটিজম উইথ অ্যাকনি উইথ ফেশিয়াল প্লেথোরা। তারপরে এখানে বাফালো হাম্প থাকবে, ঘাড়ের পিছনে এখানে অনেক বেশি ফ্যাট ডিপোজিশন থাকবে, এটাকে আমরা বলি বাফালো হাম্প বা বাফালো টর্সো, যেটা বললে বলো, সমস্যা নাই। তারপরে দেখা যাবে কি পেশেন্টের ট্রাঙ্কাল ওবেসিটি থাকবে বা সেন্ট্রাল ওবেসিটি থাকবে, পেটটা অনেক মোটা থাকবে কিন্তু লিম্ব গুলা থিন হবে, হাত পা পাতলা পাতলা হবে, হাত পা গুলো চিকন চিকন হবে, থিন লিম্ব হবে, কিন্তু সেন্ট্রাল ওবেসিটি থাকবে, পেটটা মোটা থাকবে। এটাকে আমরা অনেক সময় তুলনা করি হচ্ছে লেমন অ্যানাস্টিক অ্যাপিয়ারেন্স, মানে একটা কাঠের উপরে যদি তুমি একটা লেবু বসিয়ে দাও, তার দেখতে যেমন মনে হবে সেরকম মনে হয় পেশেন্টটাকে দেখতে। কেন? পেটটা এত মোটা থাকে কিন্তু হাত পা গুলো খুবই সরু সরু থাকে, থিন লিম্ব থাকে। আর কিছু বোঝা যাবে? অ্যাবডোমেনে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং দেখা যায় কুশিং সিনড্রোমের পেশেন্টে, এটাকে বলে অ্যাবডোমিনাল স্ট্রায়া, ওয়াইড পার্পলিশ স্ট্রায়া থাকবে, মোটা মোটা লাল লাল স্ট্রায়া থাকবে, বইয়ে ছবি দেয়া আছে দেখো। এটা অ্যাবডোমেনে থাকবে, ইউজুয়ালি ভার্টিক্যালি থাকে ইউজুয়ালি। এটাও কুশিং সিনড্রোমের ফিচার। আর কি থাকবে পেশেন্টের এক্সামিনেশনে? হাইপারটেনশন থাকতে পারে কুশিং সিনড্রোমের পেশেন্টের। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে আর কিছু আছে বলা যাবে? আরো একটা এন্ডোক্রাইন ডিজিজ আছে যেটাতেও আমরা এক্সামিনেশনে অনেক ফাইন্ডিংস পাবো, বলতে পারবে? ম্যাম একরোমেগালি। অ্যাক্রোমেগালি, ঠিক আছে, অ্যাক্রোমেগালি খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রোমেগালিতে কি হবে, যদি পেশেন্টের গ্রোথ হরমোন এক্সেস সিক্রেশন হয় আফটার পিউবার্টি, তখন যে ফিচারগুলো নিয়ে আসে এটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। এখানে কি হয়, যে যেহেতু বোন সাইডের আর গ্রোথ হতে পারে না, শুধুমাত্র সফট টিস্যু গুলো সুয়েলিং হয়, সেই জন্য পেশেন্টের হাত পা গুলো মোটা মোটা হয়ে যায়, অ্যাক্রাল পার্ট গুলো এনলার্জমেন্ট হয়, এই জন্য আমরা এটাকে বলি অ্যাক্রোমেগালি। ঠিক আছে, এখানে পেশেন্টের ফেশিয়াল ফিচার কিরকম হয়? প্রমিনেন্ট ফেশিয়াল ফিচার হয় বা কোর্স ফেশিয়াল ফিচার হয়, যেটাই বলো। প্রমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিজ, এই রিজ গুলো, চোখের উপরে রিজ গুলো প্রমিনেন্ট হয়ে যায়, প্রমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিজ হবে। তারপরে কি হবে, লিপস টাং এগুলো মোটা মোটা হয়ে যাবে, তার মানে সোয়েলিং অফ লিপস হবে, ম্যাক্রোগ্লসিয়া হবে। তারপরে প্রোগন্যাথিজম হবে, তার মানে কি লোয়ার জ প্রোট্রুডস দ্য আপার জ, আপার জর নিচে
লোয়ার জটা প্রোট্রুড করে থাকবে। আমাদের দুইটা জোর সমান সমান একটা লাইনে, কিন্তু ওদের কি হবে দেখা যাবে যে লোয়ার জটা আপার জট থেকে সামনের দিকে থাকবে, এটাকে বলে প্রোগন্যাথিজম। প্রোগন্যাথিজমের জন্য কি হবে, ম্যাল অক্লুশন অফ টিথ হবে, দাঁত ঠিক মতো লাগাতে পারবে না, ম্যাল অক্লুশন অফ টিথ হবে। আর হাত পা গুলা কিরকম হবে, হাতগুলোতে সফট টিস্যু সোয়েলিং হওয়ার জন্য এটাকে বলে স্পেড শেপড হ্যান্ড, হাতগুলো বড় হয়ে যাবে, ওয়াইড হয়ে যাবে হ্যান্ড গুলা। পার ক্ষেত্রেও সেম, পা বড় হয়ে যাবে, হিল প্যাড থিকনেস বেশি হয়ে যাবে। পেশেন্ট কমপ্লেন করবে যে আমার বড় বড় সাইজের শু লাগছে, হাতে আংটি যদি পরে থাকে আংটি বলবে যে আংটি হচ্ছে না হাতে, মানে হাতগুলো ফুলে ফুলে যাবে। তাহলে অ্যাক্রোমেগালি মনে রাখতে হবে, ঠিক আছে। আর হাতটা কিরকম হবে, হাত ধরলে বোঝা যাবে পেশেন্টের হ্যান্ডটা কিরকম হবে, সোয়েটি হবে, সোয়েটি হবে, ইনক্রিজ সোয়েট প্রোডাকশন হবে, ঘেমে যাবে। আর হাতটা মোটা মোটা হবে এবং ডাউই ফিলিং থাকবে, স্পেড শেপড হ্যান্ড হবে, এরকম বলে, ঠিক আছে। তাহলে অ্যাপিয়ারেন্সে অনেকগুলো এন্ডোক্রাইন ডিজিজই আমরা আইডিয়া করতে পারবো যে অ্যাপিয়ারেন্স থেকে। আর একটা জিনিস বলি, অ্যাপিয়ারেন্সে অনেক সময় এক্সপ্রেশন লেস ফেসিস হয়। এটা কি কোন অসুখে হয়, পেশেন্টের সাথে কথা বলে তুমি বুঝতে পারবে না পেশেন্ট খুশি হচ্ছে না বিরক্ত হচ্ছে, একভাবে তোমার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে ম্যাম তাকিয়ে আছে। পার্কিনসনিজমে হয়। পার্কিনসনিজমে, ভেরি গুড। পার্কিনসনিজমে পেশেন্টের এক্সপ্রেশন লেস ফেসিস বলে এটাকে, এক্সপ্রেশন লেস ফেসিস। মুখটা দেখে বোঝা যায় না, ওর এক্সপ্রেশনটা ঠিক মতো বোঝা যায় না, এটাকে আমরা বলি এক্সপ্রেশন লেস ফেসিস। নর্মালি আমরা কথা বলতে বলতে অনেকবার চোখ ব্লিঙ্ক করি, চোখের পাতা অটোমেটিক বন্ধ করি, ওরা এটা করে না ইউজুয়ালি। সার্পেন্টাইন লুকও বলে, সাপের মতো বলে, যে চোখের পাতা কোনো ব্লিঙ্ক করে না, এক্সপ্রেশন লেস ফেসিস। হ্যাঁ, তাহলে অনেক কিছু বোঝা গেল, অ্যাপিয়ারেন্স থেকে বোঝা যাবে। বডি বিল্ডের মধ্যে কি কি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে বডি বিল্ড এন্ড নিউট্রিশনের মধ্যে? বডি বিল্ড এন্ড নিউট্রিশনের মধ্যে ওভারঅল দেখতে হবে যেটা বডি বিল্ডটা কিরকম, অ্যাভারেজ নাকি তোমার কাছে দেখে নিউট্রিশনটা দেখে হ্যাঁ কিরকম মনে হচ্ছে। যদি আন্ডার নিউট্রিশন বা ওভার নিউট্রিশন থাকে, মানে ম্যাল নিউট্রিশন আছে কিনা বোঝার চেষ্টা করতে হবে। আর এভারেজ যদি হয় সবকিছু তাহলে ঠিক আছে। আর যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তখন আলাদা কিছু ফিচার খুঁজতে হয় আমাদেরকে, তাই না? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কিছু আলাদা ফিচার আছে না, যেমন অ্যানিমিয়া খুঁজতে হবে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লসাইটিস, স্পার্স এন্ড থিন হেয়ার, ইডিমা থাকতে পারে, গাম ব্লিডিং থাকতে পারে, গাম হাইপারট্রফি থাকতে পারে স্কার্বির জন্য, পেরিফলিকুলার হিমোরেজ থাকতে পারে, এগুলো সব হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ফিচার। তাহলে এই তো এগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। এখন বলো পুরো জেনারেল এক্সামিনেশনে আর কোনো পয়েন্ট আছে কিনা যেটা তোমাদের জানতে হবে? আচ্ছা আমি জিজ্ঞেস করি, তোমরা কিছু বলবে না আমি জানি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো, ম্যাম কোশ্চেন আমরা যদি ম্যাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে স্পেসিফিক কোন নিউট্রিশনের ডেফিসিয়েন্সি পাই, যেমন ম্যাম আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ার ম্যাম আমরা যেমন হচ্ছে ম্যাম কোইলোনাইটকে পাই, তখন কি আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা কি লিখবো যে ম্যাম সাসপেক্টিং আয়রন ডেফিসিয়েন্সি? তুমি যেহেতু জেনারেল এক্সামিনেশনে একটা কলোনাইকিয়ার একটা আলাদা পয়েন্ট আছে, তুমি ওখানে লিখবে কলোনাইকিয়া প্রেজেন্ট। আর যদি একদম স্পেসিফিক্যালি দেখা যায় যে পেশেন্টের অ্যানিমিয়া আছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ওটা লিখতে হবে না, তুমি লিখবা যে এভারেজ বডি বিল্ড এন্ড নিউট্রিশন নর্মালি যদি হয়। হ্যাঁ, একদম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে তো খুব বেশি গ্রস কোনো ফিচার থাকে না, কিন্তু যদি একটা পেশেন্ট দেখতে গেলে দেখলে যে একদম গ্রসলি ইম্যাশিয়েটেড, একদম শুকনা কিন্তু পা গুলা ফোলা ফোলা, কিন্তু পা ফুলে আছে, তারপর হেয়ারের মধ্যে দেখলা যে হেয়ার স্পার্স মনে হচ্ছে, তারপরে তুমি দেখলে যে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আছে, অ্যানিমিক মনে হচ্ছে, তার মানে তুমি বুঝলে যে এটা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম হতে পারে, তাই না? হতে পারে না? একদম হাতে পায়ে ইডিমা হয়ে আছে, পায়ে ইডিমা বুঝতে পারছো, তারপরে অন্যান্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ফিচার বোঝা যাচ্ছে, তখন তুমি বলবে যে পুয়ার
নিউট্রিশনাল স্ট্যাটাস, জি ম্যাম, বুঝতে পরে পেরেছি লিখবে যে ডেফিসিয়েন্সি আছে। কিন্তু যদি খুব গ্রস বা অবভিয়াস ফাইন্ডিংস না থাকে তাহলে আমরা বলি না যে লিখতে। আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তখন তুমি অন্য পয়েন্ট গুলোতে মেনশন করবে, যেমন অ্যানিমিয়াতে লিখবে যে অ্যানিমিয়া প্রেজেন্ট, কয়লোনাইকিয়াতে লিখবে কয়লোনাইকিয়া প্রেজেন্ট। তুমি যখন পেশেন্টের ডায়াগনোসিস লিখবে তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া লিখবে। বুঝেছো? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। এরকম গ্রস ফাইন্ডিংস থাকলে সেটা মেনশন করব, আর যদি সেটা না থাকে, গ্রস না থাকে, তখন আমরা একটু সবসময় সবকিছু মেডিসিনে একটু ওয়াইড রেঞ্জে চিন্তা যদি করো, ওয়াইড রেঞ্জে যদি লেখো, তাহলে পরীক্ষার সময় সমস্যা হবে না। বেশি কোনো জায়গাতে রিজিড থাকবো না, ফ্লেক্সিবল থাকবো। ঠিক আছে? ইয়েস ম্যাম। আবার অনেকে দেখি ক্লাস থেকে লিভ করছে, কেন রে? আচ্ছা, আমাকে বলো তো, কাকে জিজ্ঞেস করবো? ঈশিতা বালা, ঈশিতা বালা কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ম্যাম, ভালো। আপনি ভালো আচ্ছা। আছেন ম্যাম? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈশিতা, আমাকে তুমি বলতে পারবে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি কাকে বলে? ম্যাম, সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড। লিম্ফ্যাডেনোপ্যাথি হচ্ছে সোয়েলিং অফ লিম্ফ নোডস, হ্যাঁ। কিন্তু জি ম্যাম। যখন জেনারেলাইজ বলতে চাই, যে পেশেন্টের জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, আমি যদি বলতে চাই, তখন কয়টা লিম্ফ নোড গ্রুপ এনলার্জ হতে হবে? ম্যাম, মোর দ্যান 2। More than two, very good. More than two lymph node groups. Enlargement of more than two lymph node groups. Non-contiguous lymph node groups হতে হবে। ঠিক আছে? জি ম্যাম। Enlargement of more than two non-contiguous lymph node groups is known as generalized lymphadenopathy. Am I clear জি to ম্যাম। you all? এটা জি পরীক্ষার ম্যাম। জন্য লাগবে। Generalized lymphadenopathy কাকে বলে? জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথির কারণ কি কি চিন্তা করতে হবে? আচ্ছা, তুমি বলতে হবে না, সেটা আমি অন্য কাউকে জিজ্ঞেস করি। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ফারিহা বিনতে শহীদ, ফারিহা বিনতে শহীদ 67, রোল নাম্বার 67। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফারিহা, ভালো আছো? ইয়েস ম্যাম। আচ্ছা ফারিহা, আমাকে একটু বলতে পারবে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথির কারণগুলো কি কি? কোন একটা পেশেন্টের জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি পেলে আমরা কি কি অসুখ চিন্তা করি? ম্যাম ইনফেকশন, ম্যাম হতে পারে। অটোইমিউন ডিজিজ, এন্ড ম্যাম ম্যালিগন্যান্সি। কোন ম্যালিগনেন্সি গুলো স্পেসিফিক্যালি আমার মাথায় রাখতে হবে? কোন কোন ম্যালিগনেন্সি গুলো আমাকে আলাদা করে মাথায় রাখতে হবে জানো? নো ম্যাম। একটা তো ইনফেকশন, ঠিক আছে। ইনফেকশনের মধ্যে আমরা মনে Ma'am, রাখবো lymphoma? ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, লিম্ফোমা, লিম্ফোমা শুনতে চাচ্ছিলাম। ইনফেকশনের মধ্যে আমাদের দেশে ইনফেকশনটা আগেই মাথায় রাখতে হবে। ইনফেকশনের মধ্যে কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে যেটার পরে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। এই জন্য আমরা ওভারঅল একটা টার্ম মনে রাখবো যে ভাইরাল ইনফেকশন। তারপরে ইনফেকশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য যে টিউবারকুলোসিস, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। আর ইম্পর্টেন্ট কি কি আছে? লিউকেমিয়া, লিম্ফোমা, আর আদার ম্যালিগনেন্সি। হ্যাঁ, মেটাস্ট্যাসিসের জন্য মেটাস্ট্যাটিক কার্সিনোমা। ইয়েস ম্যাম। তাহলে লিম্ফ্যাডেনোপ্যাথি কারণের মধ্যে আমি ভাইরাল ইনফেকশন, যে কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে একটা এইচআইভি, এইচআইভিতে কিন্তু জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। ঠিক আছে? এইচআইভি। ইয়েস ম্যাম। ব্যাকটেরিয়াল কজ এর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস মাথায় রাখতে হবে। ডিসেমিনেটেড টিউবারকুলোসিস বলবে। তারপরে লিউকেমিয়া, লিম্ফোমা,
বেশি কথা মনে না রাখতে পারলে টিউবারকুলোসিস, লিউকেমিয়া, লিম্ফোমা, আদার ম্যালিগনেন্সি বললেই হবে। কারণ লিউকেমিয়াও একটা ম্যালিগনেন্সি, লিম্ফোমাও একটা ম্যালিগনেন্সি, এটা ছাড়া আদার যে কোনো ম্যালিগনেন্সিতে হতে পারে। জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি না হয়ে এটা লিম্ফ্যাডিনোপ্যাথির কজও যদি তোমাকে জিজ্ঞেস করে সেখানেও তুমি এই কারণগুলো বলে দিতে পারবে। তাহলে 4টা কারণ, লিম্ফ্যাডিনোপ্যাথি আসলেই 4টা জিনিস মাথায় রাখবো: ভাইরাল ইনফেকশন, টিউবারকুলোসিস, লিউকেমিয়া, লিম্ফোমা, আদার ম্যালিগনেন্সি। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস ম্যাম। এখন বলো, আমার ক্লাস আমি এখনই শেষ করব, তোমাদের আর কোনো কনফিউশন থাকলে বলতে পারো। যে কোনো জায়গায় যে কোনো কনফিউশন থাকলে বলতে পারো জেনারেল এক্সামিনেশনে। তোমাদের নেক্সট কোন সিস্টেম শুরু হবে বলা হয়েছে? হ্যাঁ, নো ম্যাম। এরপরে তাহলে রেসপিরেটরি সিস্টেম। আজকে কয় তারিখ? আচ্ছা, 30 তারিখ। তোমাদের শেষ হবে কবে? ডিসেম্বর 2 তারিখ। ঠিক আছে, আমাদের টাইম আছে, সমস্যা নেই। আমরা এক্সামিনেশন এটা হয়ে গেল, তো তাহলে আইটেম হবে, তোমাদের স্টুডেন্ট তো অনেকজন, নেক্সট 2 দিন তাহলে আইটেম হবে। আইটেমে তো যেটা সত্যি কথা, খুব বেশি কিছু আমাদের মানে জিকে মানে তোমাদের কাছ থেকে খুব বেশি ইনফরমেশন নেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো জিজ্ঞেস করব। আমার কথা বুঝতে পেরেছো? কজোলজি গুলা, হ্যাঁ, জেনারেল এক্সামিনেশনের পয়েন্ট হিস্ট্রি টেকিং এন্ড তোমাদের টপিক দেওয়া আছে জেনারেল এক্সামিনেশনের হিস্ট্রি টেকিং এন্ড জেনারেল এক্সামিনেশন। তাহলে জেনারেল এক্সামিনেশন তো কমপ্লিট হয়ে গেল, আমরা নেক্সট 2 দিন তাহলে আইটেম নিব। ইয়েস ম্যাম। 2 দিন বা 1 দিন, একদিনে তো সম্ভব হবে না, হয়তো 75 প্রায় স্টুডেন্ট, তাই না? ঠিক আছে, আমরা কিভাবে নিতে পারি তোমাদেরকে জানাবো, কিন্তু কালকে আইটেমের জন্য পড়াশোনা করে ফেলবো। ওকে, নেক্সট আমরা এই জেনারেল এক্সামিনেশন শেষ হয়ে গেলে রেসপিরেটরি সিস্টেম আইটেম নিব। ওকে, ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি শেষ করছি জি, ma'am. তাহলে।